যে আসলে মিনিমাম কতটুকু আইএলটিএস রিকোয়ারমেন্টস ওরা ফুলফিল করলে ব্যাচেলর অথবা মাস্টার্স এর জন্য আবেদন করতে পারবে? স্ট্যান্ডার্ড আসলে আমরা একটা স্টুডেন্টকে বলি যে একটা মিনিমাম ব্যাচেলার্স এর জন্য 6, নোবেল লেস দেন 6 বা ওভারঅল যদি 6 থাকে, মাস্টার্স এর জন্য যদি 6.5 থাকে, দ্যাটস মোর দ্যান গুড টু গো। একটা স্টুডেন্টের যদি মিনিমাম 70% মার্কস থাকে, অথবা সিজিপিএর জন্য যদি আমি বলি একটা মিনিমাম যদি 2.8ও যদি সিজিপিএ থাকে, সেক্ষেত্রেও কিন্তু একটা স্টুডেন্টের অ্যাডমিশন নেওয়া কানাডাতে পসিবল। সাবজেক্ট সিলেক্টের ক্ষেত্রে আপনার কি সাজেশন আছে যে কোন কোন সাবজেক্ট সিলেক্ট করা উচিত? সত্যি কথা বলতে সাবজেক্টের কথা কথা যখন আমরা বলি, দেয়ার আর সার্টেন ডিমান্ডিং সেক্টর যেটা ওয়ার্ল্ড ওয়াইড আসলে ডিমান্ডিং, যেমন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস গুলো, মেডিকেল রিলেটেড সাবজেক্টস গুলো, এগুলো সবসময় সব জায়গায় ডিমান্ডিং। কানাডাতে আসলে একটা স্টুডেন্টের স্কিলড জব যেটা আসলে ওদের ডিমান্ড, যেমন মাইনিং, ইঞ্জিনিয়ারিং, হেলথ, যেটা আমি একটু আগে মেনশন করলাম, এই ধরনের সাবজেক্টগুলোতে যদি স্টুডেন্ট যায়, এটাতে স্টুডেন্টের ফিউচারের জন্য ভালো। বাট দ্যাট ডাজন্ট মিন যে একটা স্টুডেন্ট যদি বিজনেস করতে যায় সে পিআর পাবে না বা পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। দ্যাটস কমপ্লিটলি রং। অনেক স্টুডেন্ট আছে যারা আসলে পড়াশোনার পাশাপাশি কিছু পার্ট টাইম ওয়ার্ক করতে চায়, যেটা দিয়ে তারা হয়তো পার্ট অফ দেয়ার এক্সপেন্সেস ওরা তুলতে চায়। এই ধরনের আসলে কি কি অপরচুনিটিস কানাডাতে আপনি মনে কানাডাতে করেন আছে? নর্মালি একটা স্টুডেন্ট যখন ব্যাচেলার্স বা মাস্টার্স করতে চায়, তাদের জন্য আগে ছিল এটা 20 আওয়ার্স, এটা রিসেন্টলি ওরা চেঞ্জ করে এখন 24 আওয়ার্স করে দিয়েছে ওকে। পার উইক। সো এটা কিন্তু খুব ভালো। বিশেষ করে মাস্টার্সে অনেক স্টুডেন্ট আছেন যারা তাদের ফ্যামিলি সহ আসলে একসাথে অ্যাপ্লাই করতে চান, তো এই সুযোগটা আসলে কানাডা কিভাবে দিচ্ছে? সো কানাডা আসলে এইসব ব্যাপারে মানে দে ডু নট কেয়ার যে আপনি আসলে কতজন মানুষ নিয়ে আপনি অ্যাপ্লাই করছেন বা কি, অ্যাজ লং এজ ইউ হ্যাভ দ্য সাফিসিয়েন্ট ফান্ড টু সাপোর্ট ইয়ার ফ্যামিলি ওয়াইল ইউর স্টাডিং, ইটস কমপ্লিটলি ফাইন। মানে 1 বছর টিউশন ফিটা যদি আপনি পেমেন্ট করে দেন, তাহলে আসলে ইউনিভার্সিটিরও মাথা ব্যথা থাকলো না যে স্টুডেন্ট কিভাবে দিবে, বা ইউ আর জেনুইন স্টুডেন্ট, ইউ ওয়ান্ট টু কমপ্লিট ইউর এডুকেশন। যে যত বেশি পয়েন্টস আগানো থাকবে সে তো অফকোর্স আগে পিআর এর জন্য নমিনেটেড হবে এবং পিআরটা পেয়ে যাবে। কোনো স্টুডেন্ট চিন্তা ভাবনা করলো সে কানাডাতে আসলে অ্যাপ্লাই করতে চায়, তাহলে তার আসলে প্রিপারেশনটা কিভাবে সে শুরু করতে পারে? কানাডাতে যেটা হয় যে মাস্টার্স অফার লেটার আসতে একটু কিন্তু সময় লাগে, এবং ব্যাচেলার্স হয়তো অফার লেটার তাড়াতাড়ি আসে, বাট স্টিল উই হ্যাভ টু হ্যাভ আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ইন আওয়ার হ্যান্ড, যে আমি অ্যাপ্লিকেশন করব, আমার অফার আসবে, দেন আমি ডিপোজিট করব। ব্যাংকটাও অফকোর্স রেডি থাকলে ভালো, কারণ এখানে আমাদের আসলে 100 কনজিকিউটিভ ডেজ আমরা বলি, অথবা হচ্ছে আপনার 6 মান্থ অথবা 3 মান্থস অ্যাটলিস্ট প্রেফারেবল টু হ্যাভ আ ব্যাংক স্টেটমেন্ট সলিড আর কি, যেটা আমরা মুভ করি না বা কিছু। সো ওই প্রিপারেশনটা স্টুডেন্টের থাকতে হবে। প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী কানাডাতে উচ্চশিক্ষার জন্য যান। তো এজ এ এজেন্সি আমরা প্রতিনিয়ত স্টুডেন্টদের কাছ থেকে বিভিন্ন ধরনের কোয়ারিজ পাই। তো আজকে আসলে কানাডাতে উচ্চশিক্ষার ব্যাপারে বিভিন্ন দিক নিয়ে আমরা আজকে কথা বলবো। তো এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম একটি পোর্টাল অ্যাপ্লাই বোর্ড এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মিস রাবিয়া রিয়া। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে আমাদের এখানে আজকে। তো রাবিয়া আপু, আপনি তো আসলে অনেক দিন থেকে কানাডার উচ্চশিক্ষার ব্যাপারে অনেক ধরনের রিসার্চ করছেন এবং বাংলাদেশি ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। তো আপনার কাছে আসলে জানতে চাই এই মুহূর্তে কানাডাতে স্টুডেন্ট ভিসা রেশিওটা আসলে কেমন আছে? আচ্ছা, সো আমরা যদি একেবারে স্ট্যাটিস্টিক্যালি কথা বলি, কারেন্টলি ব্যাচেলার্স এর জন্য আমি বলতে পারবো এটা 57% ছিল 2025 এর জন্য। জানুয়ারিটা আসলে যখন একটা দেশের ভিসার ইস্যু নিয়ে আমরা কথা বলি, আমরা আসলে ইয়ার ওয়াইজ ধরে কথা বলি। সো 26-এর ব্যাপারে এখনো আমরা আসলে ওভাবে নাম্বারটা বলতে পারছি না, যেহেতু আসলে এখনো ফল ইনটেকটা, যে মেজর যে ইনটেকটা, সেটা কিন্তু আমাদের সামনে। সো আমরা এই বছরটা তখন বুঝতে পারবো। বাট টু বি ভেরি অনেস্ট, আমরা যদি কম্প্যারিজনে চলে যাই 2023, 24, 25, 25-এ আমাদের একটা মানে খুব কমন একটা জিনিস সবার মাথায় যাচ্ছে, বা প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে আমি যেটা শুনি যে কানাডাতে ভিসা রেশিও এখন অনেক খারাপ, বা কানাডাতে আসলে অ্যাপ্লাই করবো না বিকজ যদি আমার একটা রিফিউজাল চলে আসে। সেক্ষেত্রে আমি বলতে পারি লাস্ট ইয়ার 2025-এ 2024-এর থেকে আমাদের কিন্তু ব্যাচেলার্সের ভিসা রেশিও 57% ছিল। ইভেন যখন খুব ভালো ভিসা ছিল, যেটা আমরা মনে করি যে আচ্ছা কানাডাতে 23-24-এ খুব ভালো ভিসা হতো, তখন বুঝি আমাদের ভিসা রেশিও 90% ছিল, 80% ছিল। আসলে কানাডাতে কিন্তু কখনোই ভিসা রেশিও 90% ছিল না, বা 87%ও কিন্তু কখনো ছিল না। এটা আসলে 73% বা ম্যাক্সিমাম দেখা গেছে 79 to 81% পর্যন্তই ছিল, বাট ইট নেভার রিচ টু 90% আর কি। রাইট। তো সেক্ষেত্রে যদি আমরা কম্প্যারিজনে যাই, অফকোর্স ভিসা রেশিও হ্যাজ গন ডাউন, but we have been seeing good results coming, we have been seeing visas are coming। আর আমরা খুবই পজিটিভ যে 2026-এ আমাদের 25-এর যে রেশিওটা ছিল সেটার থেকে এবছর আরো বেশি হবে। ওকে। সো স্টুডেন্টদের একটা বেসিক কোশ্চেন্স থাকে যে আসলে আইএলটিএস রিকোয়ারমেন্টস নিয়ে, যে আসলে মিনিমাম কতটুকু আইএলটিএস রিকোয়ারমেন্টস ওরা ফুলফিল করলে ব্যাচেলর অথবা মাস্টার্সের জন্য আবেদন করতে পারবে? আচ্ছা,
তো এখানে দুটো জিনিস, একটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট আর একটা বলি আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড। মিনিমাম রিকোয়ারমেন্ট আসলে কানাডাতে অনেকগুলো ইনস্টিটিউশন আছে যেখানে আসলে খুব লো আইএলটিএস স্কোর দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারছি। ইভেন কিছু কলেজেস আছে যেখানে আমরা যেটাকে আমরা পাথওয়েজ গুলো বলি, ওখানে যদি স্টুডেন্টের খুব আইএলটিএস কম থাকে বা রেজাল্ট যদি খুব খারাপ থাকে, সে প্রথম বছরটা ওখানে করে দেন বাকি বছরগুলো আসলে ওই ইউনিভার্সিটিতেই কমপ্লিট করতে পারবে। পাথওয়েটা কমপ্লিট করে দেন ইউনিভার্সিটিতে বাকি বছরগুলো। তো সেই ক্ষেত্রে আসলে আমরা 5.5 দিয়েও কিন্তু একটা ব্যাচেলার্স স্টুডেন্টকে প্লেস করতে পারছি। বাট ইন আ সেন্স আই উড নেভার সি যে দিস ইজ আ স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড আসলে আমরা একটা স্টুডেন্টকে বলি যে একটা মিনিমাম ব্যাচেলার্সের জন্য 6, নোবেল লেস দেন 6 বা ওভারঅল যদি 6 থাকে, মাস্টার্সের জন্য যদি 6.5 থাকে, দ্যাটস মোর দ্যান গুড টু গো। অন্যান্য দেশের মতো এক্স্যাক্টলি। আর আরেকটা বিষয়, একাডেমিক রিকোয়ারমেন্টস নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন থাকে, আপনি কি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন যে Sure. ব্যাচেলর এবং মাস্টার্স এর জন্য? অবশ্যই। সো আমি মানে খুব কমন জিনিস যেটা আমি শুনতে পাই, যেমন আপনি একটু আগে আমাকে আইএলটিএস এর ব্যাপারে জিজ্ঞেস করলেন যে আপু আইএলটিএস রিকোয়ারমেন্টটা কিরকম। তো অনেকেই ভাবে যে কানাডাতে আসলে অ্যাপ্লিকেশন করতে হলে খুব হাই আমার আইএলটিএস রিকোয়ারমেন্ট দরকার, আমার খুব বেশি হাই সিজিপিএ দরকার। জিনিসটা আসলে এরকম না। সিজিপিএ ভালো থাকলে অবশ্যই এটা আপনাদের জন্য খুব বেনিফিশিয়াল, আপনার অফার লেটার আসার চান্সেসটা অনেক হাই হয়ে যায়। পাশাপাশি আপনার স্কলারশিপ ব্যাচেলার্স স্টুডেন্টদের জন্য বা মাস্টার্স স্টুডেন্টদের জন্য যদি স্কলারশিপ কোনো ইউনিভার্সিটিতে অ্যাভেলেবল থাকে, সেটা পাওয়ার চান্সেসটা কিন্তু অনেক বেড়ে যায়। বাট একটা স্টুডেন্টের যদি মিনিমাম 70% মার্কস থাকে, অথবা সিজিপিএর জন্য যদি আমি বলি একটা মিনিমাম যদি 2.8ও যদি সিজিপিএ থাকে, সেক্ষেত্রেও কিন্তু একটা স্টুডেন্টের অ্যাডমিশন নেওয়া কানাডাতে পসিবল। এবং ভিসার ক্ষেত্রে আসলে টু বি ভেরি অনেস্ট একটা স্টুডেন্টের সিজিপিএ কিন্তু ইটস নট ভেরি ইম্পর্টেন্ট। এটা হোয়াট আই হ্যাভ সিন ফ্রম মাই এক্সপিরিয়েন্স। অবশ্যই একটা ভালো প্রোফাইলের জন্য ভালো সিজিপিএ ভালো পার্সেন্টেজ ইজ ইম্পর্টেন্ট, বাট দ্যাটস নট দি স্ট্যান্ডার্ড। এটা কেউ থাকলে যে সে পারবে না এমন কোনো কিছুই না। থ্যাংক ইউ। আপনি মাঝখানে একটা স্কলারশিপের কথা বলেছেন, তো আমি এই পর্যায়ে একটু জানতে চাই যে আসলে কানাডাতে কেমন এক্সপেন্স ইউনিভার্সিটিগুলোতে, এবং সেখানে আসলে বাংলাদেশের স্টুডেন্টদের স্কলারশিপ পাওয়ার কতটুকু সুযোগ রয়েছে? আচ্ছা, যদি আমি স্কলারশিপের কথা বলি, অন্যান্য দেশেও কিন্তু আসলে স্কলারশিপ থাকে, বাট কানাডার ব্যাপারটা কি, মাস্টার্স এর ক্ষেত্রে ওদের স্কলারশিপ পাওয়াটা খুবই ডিফিকাল্ট। মানে এমন না যে ওরা ধরা বাঁধা, যেমন আমরা আমরা যারা আমরা ইন্টারন্যাশনাল এডুকেশন সেক্টর গুলোতে কাজ করি, আমাদের কাছে কিন্তু বার্সারি ওয়ার্ক আর স্কলারশিপ জিনিসটা আমরা বুঝতে পারি। তো যেটা হয় যে মোস্ট অফ দ্য কান্ট্রিতে হয় কি বার্সারি সিস্টেম, মানে একটা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করলো, regardless of the student's profile or anything, the university will give some sort of like scholarship. কানাডাতে কিন্তু আসলে জিনিসটা এরকম না। ব্যাচেলার্স এর স্টুডেন্টদেরও আসলে খুব ভালো একটা প্রোফাইল থাকতে হবে টু গেট আ স্কলারশিপ, মাস্টার্স এর স্টুডেন্টদেরও খুবই ভালো প্রোফাইল থাকতে হবে টু গেট আ স্কলারশিপ। এবং এই স্কলারশিপ গুলো কিন্তু স্টুডেন্টের আসলে রেজাল্টের উপর ডিপেন্ড করেই দেওয়া হবে, এমন না যে ধরা বাঁধা অ্যাপ্লিকেশন করলেই আমরা একটা স্কলারশিপ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রথম জিনিস। এবং খুব মজার ব্যাপার হচ্ছে কানাডার স্কলারশিপ অ্যামাউন্ট কিন্তু অনেক অনেক বেশি। আই হ্যাভ আমি এখানে ইউনিভার্সিটির নাম মেনশন করতে চাচ্ছি না, বাট দেয়ার আর সার্টেন ইউনিভার্সিটি যেখানে হচ্ছে আপনাকে আপ টু পার ইয়ার 25,000 পার ইয়ার পর্যন্ত স্কলারশিপ দেয়, যেটা কিন্তু বছরে এক্স্যাক্টলি বছরে কিন্তু আমার প্রায় 21 লাখ টাকার মতো আসতেছে। তো দেখা যায় যে টিউশন ফি আমার পার ইয়ার হয়তো বাংলা টাকায় যদি আমি বলি 13-14 লাখ টাকা আমার চলে আসছে। সো আই থিঙ্ক দিস ইজ প্রিটি মাচ অ্যাফোর্ডেবল। ভেরি গুড। ওকে, সো সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে আমাদের কানাডাতে যারা যায় তাদের অনেক বড় একটা অংশ স্টুডেন্টের ইচ্ছে থাকে যে ওখানে পার্মানেন্ট রেসিডেন্সিপের জন্য পরবর্তীতে অ্যাপ্লাই করবে। তো সেক্ষেত্রে সাবজেক্ট সিলেক্টের ক্ষেত্রে আপনার কি সাজেশন আছে, কোন কোন সাবজেক্ট সিলেক্ট করা উচিত? সত্যি কথা বলতে সাবজেক্টের কথা যখন আমরা বলি, দেয়ার আর সার্টেন ডিমান্ডিং সেক্টর যেটা ওয়ার্ল্ড ওয়াইড আসলে ডিমান্ডিং, যেমন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস গুলো, মেডিকেল রিলেটেড সাবজেক্টস গুলো, এগুলো সবসময় সব জায়গায় ডিমান্ডিং। এন্ড দেন অ্যাট দ্য সেম টাইম ওয়েন আই মেনশন অ্যাবাউট দিস সাবজেক্ট, ওখানে আর্লি চাইল্ডহুড এডুকেশন, টিচিং এগুলো চলে আসে, সেম লাইক আদার কান্ট্রিজ অ্যাজ ওয়েল। এগুলো অফকোর্স স্টুডেন্টের জন্য ভালো, ইটস মাচ মোর বেটার ফর দেম। এটাতে আসলে তাদের ক্যারিয়ারও তাদের জন্য ইজি, জব পাওয়াটাও বেটার, এবং পিয়ারের জন্য তাকে হেল্প করে। পাশাপাশি কানাডাতে আসলে একটা স্টুডেন্টের স্কিলড জব যেগুলো, যেটা আসলে ওদের ডিমান্ড ইন ডিমান্ড, যেমন মাইনিং, ইঞ্জিনিয়ারিং, হেলথ, যেটা আমি একটু আগে মেনশন করলাম, এই ধরনের সাবজেক্টগুলোতে যদি স্টুডেন্ট যায়, এটাতে স্টুডেন্টের ফিউচারের জন্য ভালো। বাট দ্যাট ডাজন্ট মিন যে একটা স্টুডেন্ট যদি বিজনেস করতে যায় সে পিআর পাবে না বা পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, দ্যাটস কমপ্লিটলি রং। বাট অফকোর্স দোজ সাবজেক্টস আর প্রেফারেবল এবং ইটস বেটার ফর দেম। ওকে, অনেক স্টুডেন্ট আছে যারা আসলে পড়াশোনার পাশাপাশি কিছু পার্ট টাইম ওয়ার্ক করতে চায়, যেটা দিয়ে তারা হয়তো
পার্ট অফ দেয়ার এক্সপেন্সেস ওরা তুলতে চায়, এই ধরনের আসলে কি কি অপরচুনিটিস কানাডাতে আপনি মনে কানাডাতে করেন আছে? নর্মালি একটা স্টুডেন্ট যখন ব্যাচেলার্স বা মাস্টার্স করতে চায় তাদের জন্য আগে ছিল এটা 20 আওয়ার্স, এটা রিসেন্টলি ওরা চেঞ্জ করে এখন 24 আওয়ার্স করে দিয়েছে ওকে। পার উইক। সো ওকে। এটা কিন্তু খুব ভালো। আর স্টুডেন্টদের জবের ব্যাপারটা কি, আমি মনে করি যে একটা স্টুডেন্টের আসলে একটা কান্ট্রিতে গিয়ে জব পাবে কি পাবে না এটা মোটামুটি কিন্তু আসলে স্টুডেন্টের স্কিল, স্টুডেন্টের কমিউনিকেশন এবং এক্সপার্টিজের উপর ডিপেন্ড করে। ল্যাঙ্গুয়েজ। এক্স্যাক্টলি। তো এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, বাট যদি কানাডার দিক থেকে বলেন ইটস 24 আওয়ার্স পার উইক স্টুডেন্ট ক্যান ওয়ার্ক পার্ট টাইম। ওকে। আচ্ছা, পড়াশোনার শেষে তো পিএসডব্লিউ যেটা আমরা বলি, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, এটাও তো কানাডাতে মনে হয় অবশ্যই। অপরচুনিটি অবশ্যই, আছে। এবং এটা হচ্ছে 3 বছর, খুব মজার ব্যাপার। অনেকগুলো কান্ট্রিতে কিন্তু আমরা যখন পোস্ট স্টাডি রাইট ওয়ার্কের কথা বলি তখন আমাদের আসলে সাবজেক্ট চলে আসে, স্টুডেন্টের এইজ চলে আসে, তারপর অনেকগুলো ফ্যাক্টরস থাকে। তো আমরা যখন একটা স্টুডেন্টের ফাইল অ্যাসেসমেন্ট করি আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করে দেন অ্যাসেসমেন্ট করতে হয় যে আচ্ছা বেচারা ওখানে যাচ্ছে, পড়াশোনা শেষে ওর ফিউচারটা কি হবে। বাট ওয়েন ইট কামস টু কানাডা ইটস ভেরি ইজি। আপনার অ্যাজ লং এজ ইউর কোর্স ইজ লাইক 8 months লং অথবা আপনার 900 কিউবেক আওয়ার্স, দ্য স্টুডেন্ট উইল বি এলিজিবল টু লাইক get a work permit of 3 years PSW, রাইট। post study right work. বিশেষ করে মাস্টার্সে অনেক স্টুডেন্ট আছেন যারা তাদের ফ্যামিলি সহ আসলে একসাথে অ্যাপ্লাই করতে চান, তো এই সুযোগটা আসলে কানাডা কিভাবে দিচ্ছে? আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে কানাডাতে কিন্তু আসলে ফ্যামিলি মানে এখানে আসলে ডিপেন্ডেন্ট নন ডিপেন্ডেন্টের কোনো ব্যাপার নেই। রিসেন্টলি আপনাদের আই রিমেম্বার আপনাদের যে একটা এক্সপিরিয়েন্স ছিল একটা স্টুডেন্টের, সে কিন্তু তার একটা মানে দুজন ডিপেন্ডেন্ট ছিল এবং একজন ডিপেন্ডেন্ট যে বাচ্চা যিনি ডিপেন্ডেন্টকে নিয়ে গেছেন তারও কিন্তু এজ অলমোস্ট 15 years ছিল। সো কানাডা আসলে এইসব ব্যাপারে মানে দে ডু নট কেয়ার যে আপনি আসলে কতজন মানুষ নিয়ে আপনি অ্যাপ্লাই করছেন বা কি, অ্যাজ লং এজ ইউ হ্যাভ দ্য সাফিসিয়েন্ট ফান্ড টু সাপোর্ট ইয়ার ফ্যামিলি ওয়াইল ইউর স্টাডি, ইটস কমপ্লিটলি ফাইন। আচ্ছা, এখন অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো অ্যাডমিশন হলো, সে কিছু স্কলারশিপ পেলো, এখন ভিসা যখন সে সাবমিশন করবে, আপনার হিসেবে কোন কোন বিষয়গুলো একটু খেয়াল রাখা উচিত যাতে তার ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়? আচ্ছা, নর্মালি সবার আগে আমি যেটা বলবো যে আপনার ফান্ডটা অনেক ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যখন একটা জায়গাতে পড়তে যাচ্ছেন, আপনি শুধু কানাডা কেন যে কোনো কান্ট্রির ক্ষেত্রে কিন্তু আমরা ফান্ডিং কথাটা অনেক বেশি মেনশন করি। কেন? বিকজ আপনি যদি ফিনান্সিয়ালি সলভেন্ট না হন ইউ ওন্ট বি এবল টু ফিনিশ ইয়ার স্টাডিজ দেয়ার। সো এটা আসলে প্রত্যেকটা কান্ট্রিরই একটা মাথা ব্যথা যে আচ্ছা একটা বাচ্চা এখানে পড়তে আসবে তারপর যদি সে পড়াশোনাটা এখানে শেষ না করতে পারে ওই স্টুডেন্টের ফিউচারটাও কিন্তু আসলে নট সিকিউর। এবং জিনিসটা আসলে নর্মালি যেটা হয় বাংলাদেশি স্টুডেন্টদের মেন্টালিটি থাকে যে আমরা আসলে ওখানে গিয়ে পুরো টাকা ওখানে বসে উঠাবো। আই এম নট সেইং যে দিস ইজ আ ব্যাড থিং টু ডু, বাট স্টিল আপনার তো ওরকম একটা সাফিসিয়েন্ট ফান্ড থাকতে হবে যে যদি কোনোভাবে আমার একটু জব পেতে দেরি হয়ে যায় হাউ ক্যান আই সাপোর্ট মাই সেলফ। সো ওই ফান্ডিংটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং আমি সবসময় মানে প্রেফার করি, যদি আমি আসলে ব্যাংকিং এর ব্যাপারে আমি কথা বলতে চাই না, বাট স্টুডেন্ট যদি টাকাটা সেভিংস অ্যাকাউন্টে রাখে দ্যাটস মাচ মোর বেটার ফর দ্যাম। এবং 1 year টিউশন ফি সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে এখন কারেন্টলি কোনো স্টুডেন্ট যদি কানাডাতে ভিসা করতে চায়, আমি যেটা দেখেছি ফ্রম মাই পাস্ট এক্সপিরিয়েন্স সিন্স রিসেন্টলি কানাডার ভিসা খুব বেড়ে গেছে। সো খুব বেড়ে গেছে আসলে বলবো না, বাট উই আর সিং পজিটিভ রেজাল্টস আর কি। সো লাস্ট 3 months আমি যেটা দেখলাম যাদের ভিসা হচ্ছে মোস্ট অফ দ্যাম পেইড 1 year টিউশন ফিস। মানে 1 বছর টিউশন ফিটা যদি আপনি পেমেন্ট করে দেন তাহলে আসলে ইউনিভার্সিটিরও মাথা ব্যথা থাকলো না যে স্টুডেন্ট কিভাবে দিবে, বা ইউ আর জেনুইন স্টুডেন্ট ইউ ওয়ান্ট টু কমপ্লিট ইউর এডুকেশন। সো if you can encourage a student to pay 1 year tuition fees, I think that would be much That more would better. be better, right? Okay. আচ্ছা, আরেকটা বিষয়, অনেকে আছে কানাডাতে অ্যাপ্লাই করলে হয়তো টরন্টোতে যেতে চান, আবার তারা পিআর এর কথাও চিন্তা করেন, তো আসলে পিআর এর সাথে স্টেটের বা প্রভিন্সের কি সম্পর্ক আছে খুব কিনা এটা সিম্পলি আমি যদি বলি কানাডাতে কিন্তু প্রভিন্সিয়াল মানে প্রভিন্সের উপর ডিপেন্ড করে কিন্তু স্টুডেন্টের পিআর পয়েন্টস অ্যাজ ওয়েল। হ্যাঁ, কিছু কিছু প্রভিন্সে আপনি হচ্ছে এক্সট্রা কিছু পিআর পয়েন্টস পাবেন বিকজ ইউ আর স্টাডিং ইন দ্যাট প্রভিন্স। ঠিক এক্স্যাক্টলি লাইক অস্ট্রেলিয়াতে যেরকম আমরা বলি আপনি রিজিওনাল এরিয়াস গুলোতে যান ওখানে আপনার জন্য পিআর পাওয়া ইজি, ঠিক সেম টু সেম হচ্ছে কানাডাতে। টরন্টোতে থাকলে এমন না যে পিআর পাবে না, পিআর পাবে, বাট ইটস ডিফিকাল্ট বিকজ কানাডাতে যেটা হয় একটা স্টুডেন্ট পড়াশোনা শেষ করবে একটা সুন্দরভাবে যদি 4 বছর ব্যাচেলার্সে যদি ও পড়াশোনা শেষ করে, করার পরে ও যদি 3 বছরের পোস্ট স্টাডি রাইট ওয়ার্কটা খুব সুন্দরভাবে ওখানে ঠিকভাবে কাজ করে যদি শেষ করতে পারে ও কিন্তু পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখন পিআরটা সে পাবে কি তার পয়েন্টস এর উপর, যে যত বেশি পয়েন্টস আগানো থাকবে সে তো অফকোর্স আগে পিআর এর জন্য নমিনেটেড হবে এবং পিআরটা পেয়ে যাবে। তো যখন আপনি টরন্টোতে থাকছেন তখন তো আপনাকে অনেক মানুষের সাথে কম্পিট করতে হচ্ছে, প্লাস আপনার পয়েন্ট রিকোয়ারমেন্টসটা অনেক বেশি হাই। বাট আপনি যখন অন্য একটা প্রভিন্সে যাচ্ছেন, যেমন কথার কথা এমন একটা লেটস টক অ্যাবাউট মেমোরিয়াল নিউফাউন্ডল্যান্ড, আপনি যদি নিউফাউন্ডল্যান্ডের দিকে যান ওখানে কিন্তু আপনি আপনার জন্য পিআর পাওয়াটা ইজ মাচ মোর ইজিয়ার দেন টরন্টো।
ওকে। এবং এরকম অনেকগুলোই প্রভিন্স আছে যেটা আমি এখন মেনশন করতে যাচ্ছি না, বাট ওই ওই জায়গাগুলোতে যাওয়াটা স্টুডেন্টের জন্য ইজ মাচ মোর বেটার। ওকে, থ্যাংক ইউ আপু। আমি আরেকটা কোশ্চেন করতে চাই যে ধরেন আজকে থেকে কেউ কোনো স্টুডেন্ট চিন্তা ভাবনা করলো সে কানাডাতে আসলে অ্যাপ্লাই করতে চায়, তাহলে তার আসলে প্রিপারেশনটা কিভাবে সে শুরু করতে পারে? প্রথম জিনিস হচ্ছে কানাডাতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডেডলাইন। আপনি যদি চিন্তা করে দেখেন অন্যান্য কান্ট্রিতে আসলে খুব শেষ মোমেন্টে গিয়ে অ্যাপ্লিকেশন করা যায়, আস্তে ধীরে মানুষ মানে যেটা হয় যে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের যে মাইন্ডসেটটা যে আমি আস্তে ধীরে মানে লাস্ট মোমেন্টে আমি ডিসিশন নিয়ে আমি তাড়াতাড়ি একদিন অফার নিয়ে আসবো, আসলে কানাডা ডাজ নট ওয়ার্ক লাইক দ্যাট। কানাডাতে যেটা হয় যে মাস্টার্স অফার লেটার আসতে একটু কিন্তু সময় লাগে, এবং ব্যাচেলার্সে হয়তো অফার লেটার তাড়াতাড়ি আসে, বাট স্টিল উই হ্যাভ টু হ্যাভ আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ইন আওয়ার হ্যান্ড, যে আমি অ্যাপ্লিকেশন করব, আমার অফার আসবে, দেন আমি ডিপোজিট করবো। ব্যাংকটাও অফকোর্স রেডি থাকলে ভালো, কারণ এখানে আমাদের আসলে 100 কনজিকিউটিভ ডেজ আমরা বলি, অথবা হচ্ছে আপনার 6 মান্থ অথবা 3 মান্থস অ্যাটলিস্ট প্রেফারেবল টু হ্যাভ আ ব্যাংক স্টেটমেন্ট সলিড আর কি, যেটা আমরা মুভ করি না বা কিছু। সো ওই প্রিপারেশনটা স্টুডেন্টের থাকতে হবে। পাশাপাশি আমি মনে করি যে একটা স্টুডেন্ট যদি মোটামুটি যদি চায় যে না আমি জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন করবো, যেহেতু এখন আসলে আমরা অলমোস্ট ফল ইনটেক, সেপ্টেম্বর ইনটেকের মোটামুটি অপশন অর্ধেকের বেশি ক্লোজ, জানুয়ারির জন্য অ্যাপ্লিকেশনগুলো আসলে স্টুডেন্টদের এখনই শুরু করে দিতে হবে, কিন্তু কারণ ডেডলাইনগুলো দেখা যায় যে 4 থেকে 5 মাস আগে বন্ধ হয়ে যায়। সো সবার আগে ডেডলাইন ক্যাচ করার মেন্টালিটিটা আমাদের থাকতে হবে। ঠিক আছে। থ্যাংক ইউ আপু। সো আমি অনেকগুলো বিষয় কভার করার চেষ্টা করেছি, তারপর এর বাইরে আপনার কি আর কোনো সাজেশন দেওয়ার আছে কিনা কোনো স্টুডেন্টদের জন্য, এনিথিং? আমার সাজেশন হচ্ছে সত্যি কথা বলতে আমরা যখন ডেস্টিনেশনস গুলো নিয়ে কথা বলি, আহ, সবগুলো ডেস্টিনেশনই আসলে আমাদের মানে স্টুডেন্ট ক্যান গো ফর ইট। তাদের যেখানে অফকোর্স তাদের একটা ড্রিমস থাকে, অ্যাম্বিশনস থাকে, কোথায় তারা যেতে চায়, কতটুকু বাজেট, অনেক কিছুর উপর আসলে একটা স্টুডেন্টের ডেস্টিনেশন চয়েসটা আর কি নির্ভর করে। বাট আমি মনে করি রিটার্ন অ্যান্ড ইনভেস্টমেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। ওয়াই আই এম টকিং অ্যাবাউট রিটার্ন অ্যান্ড ইনভেস্টমেন্ট, আপনি যখন কোনো জায়গায় মানে পড়াশোনার ক্ষেত্রে যখন আপনি টাকা এক জায়গায় ইনভেস্ট করছেন, আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে এই টাকাটা ইনভেস্টমেন্ট আমি করলাম, এটা রিটার্ন আমি কি পাচ্ছি। এখন নর্মালি যেটা হয় বাংলাদেশি স্টুডেন্টদের মাইন্ডসেটটা থাকে হচ্ছে বাইরে সেটেল ডাউন করা বা একটা কমফোর্টেবল লাইফ লিড করা, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়া, একটা ভালো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আনা। এই জিনিসগুলো কিন্তু আসলে খুব অ্যাফোর্ডেবল, বা মানে আমি যদি বলি অ্যাফোর্ড করা পসিবল এরকম একটা যদি ডেস্টিনেশন বলে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কানাডা। সো আমি মনে করি যে স্টুডেন্টদের আসলে কানাডাকে অফকোর্স এখন দে শুড স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট ইট, বাট অ্যাট দ্য সেম টাইম জিনিসটা আসলে এরকম না যে অনেক বাল্ক অ্যামাউন্টের স্টুডেন্ট ওখানে যেতে পারবে, অ্যাপ্লিকেশন করলেই ভিসা হবে, জিনিসটা এরকম না। কানাডা ইজ অলসো আস্কিং ফর জেনুইন স্টুডেন্ট। সো যদি আপনাদের মনে হয় যে না আই ওয়ান্ট আ বেটার ফিউচার ফর মাই সেলফ, the investment I'm making on my education, I want to make sure that I get the 100% out, but a return from that investment I'm making, then you should be considering for Canada. অ্যান্ড যদি অ্যাপ্লিকেশন করার ইচ্ছা থাকে জানুয়ারি ইনটেকের জন্য হোক, এখনই করে ফেলতে হবে। সেপ্টেম্বরের জন্য যদি একদম প্রোফাইল রেডি থাকে, সবকিছু যদি প্রপারলি থাকে, ইউ ক্যান স্টিল টেক দ্য স্টুডেন্ট ফর সেপ্টেম্বর 2026। কিছু কিছু ইউনিভার্সিটি এখনো ওপেন আছে। ওকে, থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ, আপনি Most অনেক welcome. গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সো প্রিয় শিক্ষার্থী, আপনারা আজকের এই কনভারসেশন থেকে যদি আপনারা কানাডার বিভিন্ন বিষয় সম্পর্কে কোনোভাবে উপকৃত হন, তাহলে আমাদের আজকের এই প্রয়াসটা সার্থক হবে। আর এর বাইরেও যদি আপনাদের কারো কোনো স্পেসিফিক কোশ্চেন্স থাকে, আপনারা নিচে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই সব বিষয়ে উত্তর দেওয়ার জন্য। তো আজকে আসলে এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে আবারও আপনাদের সাথে ইনফরমেশন সেশন করার চেষ্টা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।